দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের যিনি অতিথি হয়ে এসছেন তিনি একজন খুবই একটা ভিন্ন মাত্রার একজন মানুষ আমি বলবো, বিশেষ করে তার পেশা বা কর্ম। তাকে আমরা পরিচয় করে দিচ্ছি ব্যাংকিং ও রাজস্ব এক্সপার্ট হিসাবে। তো আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনকে। ডক্টর জালাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। জি, আমি শুরুতে বলেছিলাম এক শব্দে ব্যবহার করেছি ব্যাংকিং এবং রাজস্ব বিশেষজ্ঞ। তো আপনি যদি আমাকে ছোট্ট করে যদি আপনার পেশা সম্পর্কে দর্শকদের একটু ধারণা দেন যে আসলে কি কাজটি আপনি করেন এবং সারা বিশ্বে যে আপনি একজন সমাদৃত ব্যক্তি, আপনি তো এর কারণ কি, আপনার কর্ম সম্পর্কে আমাদের একেবারে সংক্ষেপ করে একটু বললে তারপরে আমরা মূল আলোচনা যাব। ধন্যবাদ। 31শে জুলাইয়ের গোজরি লগ্নে পরন্ত বিকালে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এনটিভির সকল কর্মকর্তা কর্মচারী, সকল কলাকুশলীদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। দেশ বিদেশে যে সমস্ত দর্শক ভাই বোনেরা এই অনুষ্ঠান উপভোগ করতেছেন সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আপনার উত্তর আগে আরেকটা বলতে চাচ্ছি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করে, যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে আপনার প্রশ্নের উত্তরে আমি যেতে চাচ্ছি। আমি যে কাজটা করি এটা নর্মালি একটু ব্যতিক্রম। টাকা, প্রথম কাজটা যেটা আমি শুরু করেছি টাকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। টাকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধাপগুলি আছে। হ্যাঁ, টাকার কি মৃত্যু হয়? আমরা মৃত্যু বলতে এটাই বুঝাই টাকাটা যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, টাকাটা যখন মার্কেট থেকে আউট অফ সার্কুলেশনে চলে যায়, ওটাকে আমরা মৃত্যু বলি। জি জি, কার্ডেল টু গ্রেভ যেটাকে বলা হয় আর কি। এর যে প্রতিটা ধাপে ধাপে যে কাজ আছে, টাকা তৈরি করতে গেলে টাকশাল লাগে। টাকশাল বানানোর জন্য যে কাজগুলি করতে হয় আমি সেই কনসালটেন্সিটা করি। টাকশাল বানানোর পরে টাকা তৈরি করতে গেলে যে টেকনোলজি, মেটেরিয়ালস, সেই ব্যাপারে আমি কাজ করি। টাকা যখন মুদ্রণ হয়ে যায়, এটা আবার যখন কেন্দ্রীয় ব্যাংকে যায় সেখানে হয়ে যায়, এটা বলা হয় ক্যাশ। ক্যাশের ধাপে ধাপে সেফ অ্যান্ড সিকিউরিটি, ক্যাশ ডিস্ট্রিবিউশন, ক্যাশ ট্রানজ্যাকশান, ক্যাশ সার্কুলেশন, এই কাজগুলি আনটিল দ্য ক্যাশ ডিস্ট্রাকশন পর্যন্ত এই কাজগুলি আমি অ্যাকচুয়ালি কাজ করে আসছি। সেকেন্ডলি, আমি একটা দেশে রেভিনিউ জেনারেট করতে গেলে, যে রেভিনিউকে এনহ্যান্স করতে গেলে কিছু টেকনোলজি, কিছু কাজ আছে, সেই নিয়েও আমি কাজ করে আসছি। পাশাপাশি আমি আরেকটা বিষয়ে সমাদৃত গ্লোবালি, সেটা হলো ফরজারি ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন। যেহেতু টাকা তৈরি করি, টাকার পাশাপাশি টাকা জাল হচ্ছে, হ্যাঁ, সুতরাং এই জাল যেন করতে না পারে সেই জন্য আমাকে ওই সাবজেক্টও আমাকে সিকিউরিটি, হ্যাঁ ডেফিনেটলি, টাকা যেন জাল করতে না পারে, সিকিউরিটিটা আপনি রাইট, নট অনলি মানে টাকাকে জাল থেকে প্রতিহত করার জন্য যে টেকনোলজি, নট অনলি সিকিউরিটি, প্রতিহত করতে যে ধাপগুলি লাগে, যে টেকনোলজি লাগে, যে ইঞ্জিনিয়ারিং লাগে, এ নিয়ে আমি কাজ করে আসছি গত 41 বছর যাবত। গত 41 বছর যাবত। তাহলে আমার প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে, বাংলাদেশে বর্তমান ব্যবহৃত ব্যাংক নোট ছাপার প্রযুক্তি কতটা নিরাপদ এবং তা আন্তর্জাতিক মানের সঙ্গে আপনি কিভাবে তুলনা করবেন? সংক্ষেপে নিব, আমাদের অনেক প্রশ্নই আছে, মানে টাকা নিয়ে তো মানুষের আগ্রহ শেষ নাই। জি, আসলে টাকার মুদ্রণের প্রযুক্তি ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি একই, একেবারে কাছাকাছি টেকনোলজি। আচ্ছা, অর্থাৎ ইউরোপ আমেরিকায় যেরকম আমার দেশেও তাই। কিন্তু অনেকে যে বলে আমাদের দেশের টাকার মানে নোটটা ভালো না, কাগজটা ভালো না, সহজেই জাল হচ্ছে। দিস ইজ অ্যানাদার ইস্যু, বাট টেকনোলজি এক সেম। আমাদের দেশের যে টাকশাল আছে, যে মেশিন আছে, এই মেশিন দিয়ে আমেরিকান ডলারও ছাপানো যাবে, ইউরো ছাপানো যাবে, ব্রিটিশ পাউন্ড ছাপানো যাবে,
ইন্দোনেশিয়ার টাকাও ছাপানো যাবে, বিশ্বের যে কোনো দেশের টাকা ছাপাইতে পারবে। আবার আমেরিকাতে যে টাকশালটা আছে ওই টাকশাল দিয়ে ওনারাও বাংলাদেশের টাকা ছাপাইতে পারবেন, ইন্দোনেশিয়ার টাকা ছাপাইতে পারবেন, মালয়েশিয়ার রুপি টাকা ছাপাইতে পারবেন। সারা বিশ্বের অ্যাকচুয়ালি কারেন্সি প্রযুক্তিটা কিন্তু এখন যেই প্রশ্নটা আপনি করেছেন, আমাদের দেশের টাকা কেন দ্রুত নষ্ট হয়ে যায়, জালও করতে পারে খুব সহজেই। এক সময় আমি বলবো আমাদের দেশের টাকা সবচেয়ে বেশি নিরাপদ ছিল। সেটা কোন সময়? সহজেই এটা কিন্তু নকল করতে পারতো না, সহজে এটা নকল করা সম্ভব হতো না। এই টাকাতে এমন প্রযুক্তি ছিল, অনেকে বলে পিছনে আমি থাকার কারণে নাকি এটা সম্ভব হয়েছে। আমাদের টাকা কিন্তু ডিজাইন কিন্তু আমাদের একটা টাকা পৃথিবীর সেরা ডিজাইন হিসেবে বিবেচিত হয়েছিল। কোন টাকাটি? সেটা ছিল 2 টাকার দোয়েল মার্কা একটা টাকা ছিল। এটা ডিজাইনের সাথে সেরা ডিজাইনার ছিল। আপনি ছিলেন না? এটা আমি অ্যাকচুয়ালি তো ডিজাইনার না, যারা ডিজাইন করেছে বিহাইন্ডে কিছু কাজ করেছিল। জি, আমরা আই এম নট এ ডিজাইনার। ডিজাইনারকে আমরা অ্যাকচুয়ালি বলি আপনি এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আর আমাদের টাকা ছিল সবচেয়ে বেশি হাইলি সিকিউর ছিল বলছেন আপনি। জি, আপনি বলছেন যে আমাদের টাকা ছিল, তার মানে কি অতীতে ছিল? এখন আর নাই। তার কারণ হলো কি, এইটা কত বছর আগে যে ছিল যেটা বলছিলেন? সেটা ছিল 2001 সাল থেকে, যখন আমাদের এই যে বর্তমান যিনি উপদেষ্টা জনাব সালেউদ্দিন স্যার, উনি গভর্নর ছিলেন, আর সেই সময় আমাদের টাকার ইয়ে ছিল সবচেয়ে নিরাপদ। অ্যাকচুয়ালি পরবর্তী সরকার আসার পরে টাকার সবচেয়ে যে সিকিউরিটিগুলি, ফিচারগুলি যেগুলি সহজে নকল করা যেত না, সেই নকল করার জন্য ওইগুলি ওনারা উড্ড করে ফেলেন। যেন আমাদের টাকার কিছু কাগজ আমরা সহজে বলি কাগজ, আসলে এটা তো বলা হয় সাবস্ট্রেট। আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হয় এটাকে সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট একাধিক ধরনের আছে। আপনার উড পাল্প সাবস্ট্রেট হতে পারে, উড অ্যান্ড কেমিক্যাল পাল্প সাবস্ট্রেট আছে, আবার কটন এবং কেমিক্যাল পাল্প নিয়েও সাবস্ট্রেট হয়। শুধু কটন 100% কটন নিয়েও এই সাবস্ট্রেট বা কাগজ হয়। হ্যাঁ, এগুলি আস্তে আস্তে যে কটন পাল্পটা এটা কিন্তু মোটামুটি মডার্ন, তার চেয়ে আরও মডার্ন হচ্ছে যে এটা নকল হয়ে যাচ্ছে বিধায় তখন দেখলো যে এই সাবস্ট্রেট 100% কটন যে সাবস্ট্রেটটা আর আমাদের অফসেট কাজের মোটামুটি কালার কাছাকাছি, এই জন্য এটা নকল করা যায়। আর যেহেতু সুতারা খুব সহজলভ্য, ওটা দিয়েও ওই কাগজ তৈরি করা খুব কঠিন কিছু না। পরবর্তীতে দফে আসলো এই কটন অ্যান্ড সিনথেটিক সমন্বয়, যেমন আমেরিকান ডলার, এটা কিন্তু 80% কটন, 20% সিনথেটিক, যেটাকে লিনাইন বলে আর কি। ওইটার সমন্বয়ে কিন্তু ডলার হচ্ছে। আপনি ডলার হাত দিলে দেখবেন যে একটু হার্ড ভাব আছে। হ্যাঁ, আমাদের টাকা কিন্তু শক্ত ভাব, এখনো কিছু সার্কুলেশন আছে দেখবেন হার্ড শক্ত লাগে। ওটা কিন্তু 20% ছিল সিনথেটিক আর 80% ছিল কটন। এই 80% কটন আর 20% সিনথেটিক, এটা সংমিশ্রণে কাগজ তৈরি করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। সারা বিশ্বে মাত্র 3টা কোম্পানি তৈরি করতে পারতো, কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে, গত গভর্নমেন্ট, নট দিস গভর্নমেন্ট, আগের সরকার, যাকে অনেকে বলে পলাতক সরকার বলে, ওনারা আসার পরে ওই সাবস্ট্রেটটা সরাইয়া নকল করা যায় সহজে, সেই 100% সিনথেটিক নিয়ে আসলেন। কেন? এটার কারণ কি? এটা কারণ তো আসলে এটা তো কারণ অনেক কিছুই থাকতে পারে। যদিও ওনারা সরকারকে বা অনেকের জনগণের বোঝাতে হচ্ছে আমাদের টাকা বানাতে অনেক খরচ হয়, এই জন্য খরচ কমানোর জন্য আমরা এটা করলাম। আসলে এই 100% কটন সিনথেটিক দিয়ে যে টাকা তৈরি করা হয়, আর ওই কম্বিনেশন বলা হয় কটন এবং সিনথেটিক সমন্বয়, যেটা ওটাকে কম্বিনেশন কাগজ বলা হয় বা সাবস্ট্রেট বলা হয়, খরচ কিন্তু কোনো পার্থক্য নেই, বরং ওইটা আরো সস্তা হয়। কিভাবে সস্তা হয়? জি, ওই আলোচনা গেলে সময় একটু কম আছে, আরো কিছু বিষয় আছে আপনার কাছ থেকে জানবো। জিনিসটা একটু শেষ করলে বোধহয় ভালো লাগবে। আচ্ছা, সেটা হলো কেন হয় কটনটার যে লাইফ হলো সর্বোচ্চ 7 মাস বা 8 মাস, আর যদি সিনথেটিক এবং কটনের সমন্বয় যদি করা হয় ওটার লাইফ হলো অফিসিয়ালি 11 মাস, কিন্তু আমাদের দেশে কিন্তু 7-8 বছরও চলে। আচ্ছা, তো সেই হিসাব তুলনা করলে কম্পারেটিভলি খরচটা কম হয়। এখন আমি নিরাপত্তার কথা বলছিলাম, বাংলাদেশের টাকা কতটুকু নিরাপদ? বাংলাদেশের টাকা এই মুহূর্তে আমাদের টাকা সহজেই নকল করা সম্ভব।
হচ্ছে। হ্যাঁ আপনারা নিশ্চয়ই টেলিভিশনে আগে এই খবরগুলি আসতো না, গত সরকার আমলে খুব কম খবর আসতো। হ্যাঁ, এখন তো আপনারা মিডিয়া বিভিন্নভাবে দেখতেছেন, অমুক জায়গায় ধরতেছে, অমুক জায়গায় এত কোটি টাকা সহ ধরা পড়তেছে, অমুককে অ্যারেস্ট করছে, অমুক চক্র ধরা পড়তেছে। এটা কারণটা কি? কারণ হলো কি, টাকাটা এখন এমন পর্যায়ে চলে নিয়ে আসছে, এটা খুব সহজে নকল করা যায়। এইটাকে রোধ করার জন্য কি করা উচিত? এটার জন্য রোধ করার কি ছাপাখানার ত্রুটি, না কোনো অন্য কোনো প্রযুক্তিগত অন্য কোনো লিমিটেশনের কারণে আমাদের এই জিনিসটা এত সহজেই নকল করতে পারে? নকল করতে পারে, যেমন প্রথম হলো সাবস্ট্রেট, যেটা বিরল, সহজে তৈরি করতে পারে না এবং টাকার দীর্ঘ লংজিভিটি থাকে, এই ধরনের সাবস্ট্রেট ইউজ করতে হবে। আর এমন সিকিউরিটি ফিচার ইউজ করা প্রয়োজন যেটা সহজে নকল করা সম্ভব না। আসলে মূলত এটি হলো মূল কারণ, যে সিকিউরিটি ফিচারগুলি নকল করা সম্ভব না, ওইগুলিকে যদি টাকাতে সংযোজন করা হয়, হ্যাঁ, তাহলে নকল করা কঠিন হয়ে পড়বে এবং পাবলিক যেমন সহজে বুঝতে পারে, যে ফিচারগুলি দেখলে বুঝতে পারে একটা গ্ল্যান্সে যে এটা আসল টাকা, এটা নকল টাকা। সেজন্য আমাদের এই নকল রোধ করতে কি কি করা উচিত? টাকা নকল করতে একদম সংক্ষেপে। নকল রোধ করতে গেলে প্রথম সাবস্ট্রেটকে স্ট্রং সাবস্ট্রেট নিতে হবে, যে সাবস্ট্রেট সহজে মার্কেটে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, যে ফিচারগুলি সহজে নকল করা সম্ভব নয় এবং পাবলিক ফিচার, পাবলিক সহজে এটা চিনতে পারে, বুঝতে পারে, হ্যাঁ, কারণ নকল করা তো পাবলিক কাছে দেয়। তো সুতরাং পাবলিক যদি বুঝতে পারে, ও এটা তো নকল, কারণ এই ফিচারটা তো আমি চিনি, জানি, এই জন্য প্রয়োজন ওই ফিচারগুলি সংযোজন করে পাশাপাশি জনগণকে অবহিত করা, জনগণকে অ্যাওয়ারনেস করা, জনগণকে বুঝাইতে হবে আমার 1000 টাকা এই নোট আছে, আমার 500 টাকা এই ফিচারগুলি আছে, 100 টাকা এই ফিচারগুলি আছে, এটা দেখলে বুঝবেন আসল, এটা কোনো পরিবর্তন দেখলে বুঝবেন এটা নকল। এই যে অ্যাওয়ারনেসটা, এটা আমাদের সেন্ট্রাল ব্যাংক বলবো যথাযথ কর্তৃপক্ষ এই কাজটা করতেছেন না, যা প্রয়োজন সেভাবে করতেছেন না। নোটের নিরাপত্তা এবং এই সংক্রান্ত বিষয় আমি দেখতে পাচ্ছি কিছু টাকা বের করছেন, শুনতে চাই আপনার কাছ থেকে কি দেখাতে চান আমাকে? আসলে দেখাতে চাচ্ছি জনগণ যেমন একটা গেলেছে, হ্যাঁ হ্যাঁ, এক পলকে বুঝতে পারেন যে এই টাকাটা আসল না নকল। টাকার ভিতরে 3 ধরনের সিকিউরিটি ফিচার থাকে বেসিক্যালি, হ্যাঁ। যেমন একটা হলো জনগণের জন্য পাবলিক ফিচার, পাবলিক যেন এক পলকে বুঝতে পারে এই টাকাটা আসল কি নকল, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পাবলিক ফিচারটা। সেকেন্ডলি হলো মেশিন রিড করতে পারে, এটিএম, সিডিএম, সিআরএম মেশিনগুলি রিড করতে পারে, এই জন্য কিছু ফিচার থাকে, ওটা বলে মেশিন রিডেবল ফিচার। আরেকটা ফিচার আছে, এটা যে টাকাটা প্রচলন করেন সেন্ট্রাল ব্যাংক, তাদের নিজস্ব একটা ফিচার থাকে, যেটা কেমিক্যাল অ্যানালাইসিস ল্যাবরেটরির মাধ্যমে ওটা নির্ধারণ করা হয়, নির্ণয় করা হয়, তখন ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফরেনসিক ফিচার। তার পাশাপাশি পাবলিক ফিচারের ভিতরে আরেকটা ফিচার আছে, যেটা অন্ধদের ফিচার। অন্ধ বললে অনেকে আমরা অন্ধকে বলতে পারি না, আসলে দৃষ্টির প্রতিবন্ধীদের জন্য ফিচার। দৃষ্টি প্রতিবন্ধী আবার কয়েক প্রকার, এক ধরনের দৃষ্টিবন্ধী যারা চোখে একেবারেই দেখে না, আবার আরেক দৃষ্টি প্রতিবন্ধী আছে যারা কিন্তু কাছে আসলে দেখে, হ্যাঁ, দূরে দেখতে পায় না, আবার অনেকে দূরে দেখতে পায়, কাছে দেখতে পায় না। যার কারণে আপনি দেখবেন যে বিভিন্ন দেশের নোটগুলিতে যেমন $100 দেখবেন খুব বড় করে 100 আছে, 100 টাকার নোটের যে সাইজ, তার চেয়ে কিন্তু 100 যে পিছনে লেখা থাকে $100 অনেক বড় করে। এটার কারণ কি? এটা কারণ হলো যারা দৃষ্টির প্রতিবন্ধী, যারা আসলে কাছে খুব হয়, ছোট হলে কম দেখা যাবে না, তারা দেখতে পারে সহজে যেটা 100 টাকা মানে নোট, এই জন্য বড় করে 100, যেটা কিন্তু আমাদের নোটে সেটা নাই, এটা অ্যাবসেন্ট আছে। আমি অনেকবার বিভিন্ন যথাযথ কর্তৃপক্ষের বলেছিলাম আপনার ডিজাইনে আমরা এই জিনিসটা আইনেন, হ্যাঁ, তো আসলে সেটা এখনো কার্যকরী করেন নাই। আমি আশা করি দৃষ্টির প্রতিবন্ধীদের কথা বিবেচনা রেখে ওনাদের ফিচারগুলি, যারা একেবারে দৃষ্টি প্রতিবন্ধী ওনাদের ফিচারগুলি যেন ব্যাংকগুলির নোটগুলিতে থাকে, এবং যারা ধরেন কম দৃষ্টি মানে প্রতিবন্ধীর বিভিন্ন ক্লাসিফিকেশন, এদের কথা চিন্তা ভাবনা করার জন্য নোটগুলিতে সেই ফিচারগুলি সংযোজন করা। আচ্ছা, এই জাল নোট শনাক্তকরণে নতুন কোনো উদ্ভাবনী কোনো প্রযুক্তি বা কৌশল বাংলাদেশের প্রয়োগ করা সম্ভব কিনা, যে এই প্রযুক্তি ব্যবহার করলে
এটা কখনো জাল হবে না, কখনো জাল হবে না তো বলা যায় না, মানে এত সহজে জাল হবে না, এরকম কিছু আপনি বলতে পারবেন? না, বাংলাদেশে তো আসলে এই যে প্রযুক্তি বলতে এখানে যে সিকিউরিটি ফিচারগুলি আছে, আমাদের দেশে কোনো সিকিউরিটি ফিচার অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করেন না, বা এমন কোনো প্রতিষ্ঠানে নাই। এই লাইনে মোটামুটি এক্সিলেন্ট কর্পোরেশন একটা প্রতিষ্ঠান আছে, এরাই কিন্তু এই নিয়ে কাজ করে। বাংলাদেশ ব্যাংক সবাই জানে এক্সিলেন্ট কর্পোরেশন এই লাইনে এক্সপার্টস। সুতরাং এই সিকিউরিটি ফিচারগুলি নিয়ে কাজ করেন বিভিন্ন দেশের অনেক কোম্পানি আছেন। সিকিউরিটি ফিচারগুলো অনেক ধরনের হয়। ধরেন যে একজন সুতা তৈরি করে, এই যে সুতাটা, জি, দেখেন একাই 500 টাকার সুতা আছে, এবং এই 1000 টাকায় ও সুতা আছে। মানুষ কিন্তু প্রথম সুতারা দেখে, দেখেন এই সুতারা দেখলে কেমন লাগে, এটা মনে হয় যে অ্যালুমিনিয়ামের একটা ঝকঝকে তকতকে আছে। এইটা তো নকল করা খুব সহজ, সহজ, একেবারে সহজ। এটা কি অ্যালুমিনিয়াম যে প্যান আছে, প্যান দিয়ে দাগ দিলে হবে, কতক্ষণ পর দাগ হয়ে যাবে, ইজি নকল, ভেরি ইজি। এই যে 500 টাকা আছে, এটাকে অনেকে বলে লাম্বালা ছুরি, ছুরি দেখছেন না, এই ছুরির মতন দেখা যায়। তো এই ছুরি, এটাতে কি আর টাকা রোধ করা যাবে? এখানে থাকতে হবে এমন সিকিউরিটি ফিচার, এই থ্রেট, এটা কোনো পাবলিক ফিচার, এই ফিচারটির ভিতরে এমন ফিচার থাকতে হবে যেটা অ্যাট এ গ্যালেন্সে মানুষ বুঝতে পারে যে এইটা আসল নোট, এটা নকল নোট। এবং এটার ভিতরে এমন কিছু টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে যেটা নকলকারীরা সহজে নকল করা কোনোভাবেই সম্ভব নয়, সহজে সম্ভব না। নকলকারীরা তো নকল করবে। একটা নোট, একটা ফিচার যদি আবিষ্কার পরে মিনিমাম 10 বছর মার্কেটে না থাকে, তাহলে তো আর এটা ফিচার বলা যায় না। আমি আজকে এটা আবিষ্কার করলাম, আমি নোটে ব্যবহার করলাম, তার 1 মাস পরে বা 1 বছর পরে, 2 বছর পরে এটা জাল করে ফেললো। তাই এইসব ফিচার কিন্তু আইএকে অ্যাপ্রুভ করে না। মানে আইএকে হলো ইন্টারন্যাশনাল সবচেয়ে হাইস্ট বডি, ইন্টারন্যাশনাল কারেন্সি অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশন। এই নিয়ে একটা কারেন্সি কনফারেন্স হয়, ব্যাংক নোট কনফারেন্স হয়, ওগুলি নিয়ে আলোচনা হয়। তো এইসব নোটগুলি নর্মালি এই ধরনের ফিচার যেগুলি সহজে নকল করা যায়, এটা অ্যাপ্রুভাল পাওয়া যায় না। আপনার কাছে যদি আমি আরেকটু সহজ করে যদি জানতে চাই, নতুন নোট যখন আমরা বাজারে দেখি, যে নতুন নোট বলতে একই ডিজাইনের নোটগুলো না, একেবারেই ভিন্ন। এই মানে ধরে নেওয়া যাক যে এখন একটি মানে সরকারের পরিবর্তন হলো, সরকার ইচ্ছে করলো একটা নতুন নোট ছাপাবে, এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়, কিভাবে করে, এটা যদি একটু শুনি। নোটের জন্ম প্রথম ধাপ হলো ডিজাইন অ্যান্ড অরিজিনেশন, এবং এই ডিজাইন এবং অরিজিনেশনটা হলো ফাউন্ডেশন অফ দ্য নোট। একটা ইমারত তৈরি করতে গেলে যে নিচে ফাউন্ডেশনটা দিতে হয়, সে ফাউন্ডেশনটা যদি শক্ত হয়, ভিত শক্ত হলে ইমারতটা সুন্দর হবে, শক্ত হবে। তা এই টাকারও হলো ডিজাইন এবং অরিজিনেশনটা। তারপরে এই ডিজাইনটার পরে এটার উপরে ভিত্তি করেই কিন্তু অ্যাকচুয়ালি ফিচার, এখানে কোন ফিচার ঢুকবে, কোনটা ঢুকবে না, এখানে কোন ফিচারটা কোন জায়গায় থাকবে, এটা কিন্তু এটাকে বলে ফিচারের একটা মানে প্লেসমেন্ট বলা হয় এটাকে। এই প্লেসমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ডিজাইনের ভিতরে থাকবে। এই ডিজাইন অনুযায়ী কিন্তু ব্যাংক নোটটা হবে। বিল্ডিংটা যেমন ডিজাইনের উপর হয়, ঠিক এই ডিজাইনের উপর ভিত্তি করে ব্যাংক নোটটা হবে। কোথায় ছবি থাকবে, কোথায় সুতা থাকবে, কোথায় আপনার এই টাকাটার জলছাপ থাকবে, কোথায় মাইক্রোটেক্স থাকবে, এটার উপরে নির্ভর করে। কোনো টাকার ডিজাইনে যদি দুর্বল থাকে, ওই টাকা সুন্দর হওয়া সম্ভব না এবং সিকিউর হওয়া সম্ভব না। বর্তমানে মার্কেটে যে নতুন ডিজাইনের টাকা আসছে, এটা নিয়ে এত হাউকাউ, আমাকেও যেখানে যারা আমাকে চিনে বহুত প্রশ্ন করে, বা অনেক টক শোতে যেতে হয়, এই প্রশ্ন এগুলি নিয়েই প্রশ্ন করে যে টাকাটা কেন গ্রহণযোগ্য হচ্ছে না, টাকাটার ভিতরে কি ত্রুটি। আসলে ত্রুটি হলো ওই যে ডিজাইনটার ভিতরে প্রচণ্ড ত্রুটি। শুধু ত্রুটি না, একটা টাকা মার্কেটে আনতে মিনিমাম যদি খুব দ্রুত করতে চায় তাহলে 22 থেকে 24 মাস লাগে। 22 থেকে 24 মাস, আচ্ছা, প্রায় 2 বছর। 2 বছর লাগে। সেটা যদি 6 মাস 7 মাসে করে, এই টাকা ডিজাইনের সময় টাকা যখন প্রচলন করবেন, যথাযথ কর্তৃপক্ষ আমাকে আমার মতামত দিয়েছিলেন। ওনারা বলছেন এই বর্তমানে এখন যে নতুন টাকা আনঅফিশিয়ালি আমাকে নিয়েছিলেন, বলছিলেন আমরা এই ধরনের টাকা আনতে চাই। তখন আমি বলছিলাম যে 7 মাসে টাকা আনা সম্ভব না। আচ্ছা, শোনেন, প্রত্যেকটা জিনিসে আল্লাহর একটা ইয়ে আছে। মানুষ যদি আমরা 9 মাসে বা 10 মাসে আমরা দুনিয়াতে আসি,
সেই 10 মাসের একটু যদি 5 মাসে আসে, সেটা কি বাঁচা সম্ভব? সেটা প্রিম্যাচিউর হয়ে যাবে। প্রিম্যাচিউর ইনকিউবেটর রাখতে হবে, তাই না? বাঁচে মরার ঠিক টাকাটার 24 মাসের টাকা যদি এখন আপনি 7 মাসে 8 মাসে মার্কেটে আনেন, এটা টাকা হবে না। হ্যাঁ, এইখানে এর থেকে এই পল্টনে যে ডিজাইন অরিজিনেশন করে এর চেয়ে ভালো করে। এই টাকার ডিজাইনে এত গলদ আছে, এত ত্রুটি আছে, যার কারণে আজকের টাকাগুলি এত ত্রুটিযুক্ত টাকা হচ্ছে। আচ্ছা। এবং যার কারণে টাকাতে সেই সিকিউরিটি ফিচারও নেই, সেই মানও হয়নি টাকার। যার কারণে কেউ বলে এটাকে লটারি বলে, কেউ বলে বিভিন্নভাবে ডাকে। আচ্ছা, কেউ বলেন যে আমাদের দেশে বাংলাদেশের আবহাওয়া, অর্থনৈতিক পরিবেশ বিবেচনা সব কিছু মিলে বলা হয় যে বাংলাদেশের নোট খুব বেশি দিনে স্থায়ী হয় না, নষ্ট হয়ে যায়, ছিঁড়া ময়লা জরা জীর্ণ নোটই বেশি। কেন? এটা দুইটা কারণ। একটা কারণ হলো আমাদের আবহাওয়ার তো একটা ব্যাপার আছে, আমাদের আবহাওয়াতে প্রচুর অ্যাকচুয়ালি ময়চার কারণে খুব দ্রুত টাকা ময়লা হয়ে যায়, এটাকে সয়েল নোট বলে। এই সয়েল নোটটাকে আরও বেশি সয়েল হয়, আরও বেশি দুর্বল হয়। হ্যাঁ, এটা আরেকটা কারণ হলো আমাদের টাকার ব্যবহারের কারণে। ব্যবহার, রাইট। আমরা টাকা যেভাবে রাখতে হয়, টাকা রাখতে হয় অ্যাকচুয়ালি যে ওয়ালেটে রাখতে হয়, আমরা সেভাবে রাখি না। আমরা টাকাটাকে কি করি, এই আমাদের মা বোনেরা, জেলেরা, দেখবেন জেলেরা মাছ কিনতে যাবেন, টাকা যখন দিলেন এটার বইটা ছুটে এখানে কাপড়ের লঙ্গির কোনায় রাখে। মানে টাকাটা যদি এভাবে বইটা ছুটে রাখে, তা টাকাতে চিৎকার করতে পারে না। যদি চিৎকার করতে পারতো, টাকা করতো আমার আর মাইরেন না। হ্যাঁ, সুতরাং এই টাকার ব্যবহারের কারণে আমাদের টাকা কিন্তু হচ্ছে এই দিন দিন এটাকে কুইকলি এটা আনফিট হয়ে যাচ্ছে। আরেকটা পাশাপাশি টাকার ব্যবহার, আমাদের টাকাতে দেখবেন যে স্ট্যাপলার মারে। হ্যাঁ, স্ট্যাপলার কিন্তু ব্যাংকেই বেশি মারে। হ্যাঁ, এই স্ট্যাপলার মারাটা যে কত, এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ কি বলবো, এটা আনএথিক্যাল ওয়ার। হ্যাঁ, যার কারণে এই টাকা ছিদ্র পাচ্ছেন, ব্যবহার কারণে টাকা ফোটা হচ্ছে, শিরা হচ্ছে এবং সহজেই এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে হয় আমাদের হাতে আসলে আজকে আর বেশি সময় নাই, কিন্তু আমি একটু আপনি সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন এবং সেই গত 28 তারিখে, হ্যাঁ, মানে ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংক, এই শিরোনামের আপনার বই। আপনি যদি এই বই সম্পর্কে একটু সংক্ষেপে বলেন যে কি আছে। আর তার আগে যদি আমি আপনার কাছে আরও একটু জানতে চাই, আমি দেখতে পাচ্ছি যে এই বইয়ের মূল্য ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 6,50,000 টাকা, US ডলার 7,500 টাকা। এই বইটির দাম এত কেন? এটা কারণ হলো আসলে এখানে এমন ইনফরমেশন আছে যেটা টাকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে ন্যারেট করা হয়েছে। আর একটা জিনিস হলো এই বইটা নট ফর পাবলিক, অনলি ফর সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, যদি কোনো কমার্শিয়াল ব্যাংক কিনতে যায় তাহলে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে তাকে কিনতে হবে এই বইটা। আচ্ছা, যেহেতু কাস্টমার লিমিটেড এবং ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সিকিউরড ইনফরমেশন, এই ইনফরমেশনগুলি যদি অনেকের হাতে গেলে আসলে জালিয়াতিরা খুব উৎসাহিত হবে, তাদের হাতে যেন যেতে না পারে তার জন্য লেখা আছে পাবলিকের জন্য টোটালি নিষিদ্ধ, অনলি সেন্ট্রাল ব্যাংক। কয়টা বই আমি প্রোডাক্ট করলাম, কয়টা বই কার হাতে গেল, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আছে। হ্যাঁ, আরেকটা জিনিস এই লাইনে, আমাদের লাইনে যেটা ব্যাংক নোট মুদ্রণ জগতে সে সমস্ত সেমিনার হয়, ব্যাংক নোট সেমিনার হয়, কারেন্সি কনফারেন্স হয়, তারপরে হাই সিকিউরিটি কনফারেন্স হয়। ওই কনফারেন্সে 2 দিনের জন্য যারা যায় বলতে সকলে যেতে পারে না, এই জগতে যারা অ্যাকচুয়ালি অথরাইজড তারা গিয়ে ওই 2 দিনের জন্য যেতে হলে মিনিমাম $10,000 থেকে $12,000 রেজিস্ট্রেশন ফি দিতে হয়। শুধু রেজিস্ট্রেশন ফি বাংলাদেশের টাকায় 10 থেকে 15 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয়। তারপর তো আমরা হোটেল থাকবেন, খাবেন, বিমান ভাড়া, আসা যাওয়াতে। আর আমরা ওই সেমিনারগুলিতে যদি কোনো রিসার্চ পেপার অ্যাপ্রুভ হয়, ওই পেপারগুলি আমরা এক একজনে $4,000, $3,000, $5,000, $2,000 দিয়ে কিনি আমরা। সেই তুলনায় তো এই বইয়ের দাম অ্যাকচুয়ালি কম, 7,500 অনেক কম রাখা হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই আপনার জিনিস আপনার তো আপনি কম বলছেন, কিন্তু পাবলিকলি। আচ্ছা, হাতে একেবারেই সময় নাই। আমি সবশেষে একটা প্রশ্ন আপনার কাছে নিতে চাই। আপনি তো মানে কারেন্সি মানে কনসালটেন্সি করেন, আপনার কনসালটেন্সিতে উন্নত দেশের কোন কোন দেশের মানে কারেন্সি আছে?
এটা কি বলা যাবে, একটু বলবেন? আসলে পৃথিবীর অনেক দেশের কারেন্সির সাথে আমি সম্পৃক্ততা আছে, কিন্তু ডিউ টু এনডি এর কারণে, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট কারণে, গোপনীয়তা চুক্তি আগেই করে নিয়েছে। আমাদের সেক্টরগুলোতে কাজ করতে গেলে এনডিএ করতেই হবে। এনডিএ ছাড়া, কারণ পুরো কাজটাই তো সিকিউরিটি কাজ, সিকিউরিটির কাজ, বুঝলেন না? টাকা তো টাকা না, টাকা একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক এবং একটা অর্থনীতির ভিত। যেখানে সার্বভৌমত্বের প্রতীক এবং অর্থনীতির ভিত, এটা কত সিকিউরড, হ্যাঁ, সেই জন্য প্রত্যেকটা দেশই কিন্তু এই একই অবস্থা টাকার, হ্যাঁ। এই জন্য প্রত্যেকেই তারা এনডিএ, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট করেন। কারণ আমি বলতে পারবো না, আপনার প্রশ্নের উত্তরে এতটুকু বলবো, উন্নত দেশ, অনুন্নত দেশ এবং মধ্য আয়ের দেশ, অনেক দেশের টাকার সাথে আমার সম্পৃক্ততা আছে আল্লাহর মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ, এতটুকু আপনাকে বলতে পারি। আমার মনে হয় আরও কিছু বিষয় আপনার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আজকে আর সময় নেই। ডক্টর জালাল, আপনি কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে আজকে এই স্টুডিওতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে এবং এই এনটিভির সকল কর্মকর্তা, কর্মচারী, কলা কৌশলদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দোয়া চাই সকলের কাছে, আমি যে বিদ্যাটা আল্লাহ আমাকে দিয়েছেন সেটার জন্য আমি আগামী প্রজন্মের কাছে দিয়ে যেতে পারি, এটাই আমার লক্ষ্য। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।